প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এবিটিএ টেস্ট পেপার যে প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য 2025-26-এর যে টেস্ট পেপার, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 41 নম্বর পেজ ভূগোলের, সেখানে আমরা আলোচনা করব বিভাগ ক, খ, গ এবং ঘ। তাহলে সেখানে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এসইউ টাইপসের যে প্রশ্নগুলো আছে, 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বর এবং 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো প্রথম দেখো যে পেজ এখানে আছে বিভাগ ক, সেখানে 1-এর দাগে কী প্রশ্ন বলা হচ্ছে ভূগোলের, যে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 14টা প্রশ্ন আছে, 1 নম্বর করে এখানে দেওয়া হয়েছে 14 নম্বর। 1-এর দাগের 1-এর প্রশ্ন বলা হয়েছে, দেখো আরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি একটি ভূমিরূপ হলো। তাহলে এখানে তোমাদের যেটা হবে অপশান গ, অর্থাৎ কি বালিয়াড়ি। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, ইনসেলবার্জ আরও ক্ষয় পেয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হয় তাকে বলে। তাহলে কি বলে, এটা হবে বার্নহার্ড। পরবর্তী যে প্রশ্ন 1.3-এ বলা হয়েছে, মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু, সেটা হবে উত্তর পশ্চিমা বায়ু, অর্থাৎ এখানে অপশান ক হবে তোমাদের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্নতে আছে দেখো, 3/4 ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটি হলো। তো সেটা এখানে অপশান ঘ। এর পরবর্তী প্রশ্ন কি, ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো। তাহলে সেটা এখানে হবে কি মৌসুমি স্রোত, অপশান ঘ। তার পরবর্তী আছে দেখো, সেটা বলা আছে একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময় ব্যবধান হলো। তাহলে সময় ব্যবধান কত, সেটা হবে 6 ঘন্টা 12 মিনিট, 6 ঘন্টা 12 মিনিট 11.25 সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, ফ্লাই অ্যাশ। তাহলে ফ্লাই অ্যাশ কী, তাহলে সেটা এখানে হবে তাপবিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ অপশান ক, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপত্তি হচ্ছে। পরবর্তী প্রশ্ন, সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য। সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য, তাহলে সেটা এখানে হবে অপশান খ, অর্থাৎ পশ্চিমবঙ্গ। এর পরবর্তী যে প্রশ্ন এখানে আছে দেখো, সেটা কী বলা হয়েছে, যে গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম। তাহলে সেটা হবে কোলেরু। তো এর এখানে দেখো অপশান ক এখানে সঠিক উত্তর হবে, অর্থাৎ কোলেরু। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো, তাহলে সেটা এখানে হবে কি ফালি চাষ, অর্থাৎ অপশান গ। এর পরবর্তী প্রশ্ন কি, বল উইভিল পোকার আক্রমণ ঘটে। তাহলে এখানে বল উইভিল পোকার আক্রমণ ঘটে, এটা হবে কি তুলা চাষে, অপশান খ। এর পরবর্তী প্রশ্ন 1.12 দাগে বলা হয়েছে, দেখো ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। তাহলে সেটা কোনটা হবে, সেটা হবে ভিলাই, অর্থাৎ অপশান গ। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য। তাহলে সেটা কোনটা হবে সাক্ষরতাযুক্ত রাজ্য, সেটা হবে তামিলনাড়ু, অপশান এখানে ঘ। আচ্ছা, তামিলনাড়ু ভুল বললাম, এটা এখানে হবে কেরালা হবে, অপশান খ হবে সঠিক উত্তর, অর্থাৎ কেরালা। তার পরবর্তী প্রশ্ন কি, সেটা বলা হয়েছে দেখো RADAR র্যাডার হলো, সেটা হবে এখানে অপশান খ, অর্থাৎ অ্যাক্টিভ সেন্সর। তাহলে অপশান খ হবে সঠিক উত্তর। তাহলে এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন 14টা, সেটা আমরা আলোচনা করলাম। এর পরবর্তী প্রশ্নগুলো আছে দেখো, এটা পরবর্তী 42 নম্বর পেজ, সেখানে বিভাগ খ 2-এর দাগে বলা আছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তাহলে দেখো এখানে প্রথম যে প্রশ্ন এখানে আছে 2.1.1, সেটা বলা আছে দেখো অবঘর্ষ ও উৎপাটন হলো হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি। তাহলে এটা এখানে তোমাদের কি হবে, এটা হবে শু। পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো, লা লিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়। এখানে তোমাদের লিখে দিই, এটা এখানে ভুল বলা হয়েছে, অর্থাৎ এটা অশুদ্ধ বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কামচাটকা স্রোত। এটাও এখানে তোমাদের ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি। এটা এখানে তোমাদের কি বলা হয়েছে দেখো
এটা তোমাদের শুদ্ধ বলা হয়েছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমি বাদ চলে গেছে, এখানে লিখে দিয়েছি, এটা 2-এর দাগের, এটা এখানেই হবে, এটা হচ্ছে অশুদ্ধ হবে। আচ্ছা, এটা তো শুদ্ধ হবে, এবং এই 2.1.4 এটা হবে স্লাডস হলো এক প্রকার তরল বর্জ্য, এটা এখানে তোমাদের অশুদ্ধ হবে এটা। তারপরে 2.1.5 দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবাহ খালের সংখ্যা বেশি, এটা এখানে তোমাদের শুদ্ধ হবে। এর পরবর্তী প্রশ্ন, চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর। চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর, এটা এখানে তোমাদের শুদ্ধ বলা হয়েছে। এরপরে উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে, এটা এখানে তোমাদের শুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে কি, আচ্ছা উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা, এটা অশুদ্ধ হবে। উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে, এটা অশুদ্ধ হবে। তাহলে দেখো, প্রথমটা হবে শুদ্ধ, তারপরেরটা অশুদ্ধ হবে, তারপরটা হবে অশুদ্ধ, তারপরেরটা 2.1.4 এটা হবে অশুদ্ধ, পরবর্তী যে প্রশ্ন আছে 2.1.6 সেটা হবে শুদ্ধ, এবং তার পরবর্তী আছে যেটা সেটা হবে অশুদ্ধ। 2.1.7 2.2-এর যে প্রশ্নগুলো আছে দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে প্রথম দেখো 2.2.1-এ বলা আছে প্লায়া হ্রদ উত্তর আফ্রিকায় নামে পরিচিত। উত্তর আফ্রিকায় কী নামে পরিচিত? তাহলে হবে শর্ট নামে পরিচিত। এর পরবর্তী প্রশ্ন, গিনি উপকূলে স্থানীয় বায়ু ড্যাশ নামে পরিচিত। তাহলে এবার এটা হবে ডাক্তার বায়ু। ডাক্তার বায়ু নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গরূপে বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে। তাহলে লিখবে কি দীর্ঘ তরঙ্গরূপে। দীর্ঘ তরঙ্গরূপে বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে। পরবর্তী প্রশ্ন, মরা কোটাল হয় ড্যাশ তিথিতে। মরা কোটাল হয় কোন তিথিতে? সেটা হবে অষ্টমী তিথিতে। তার পরবর্তী প্রশ্ন, বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় কি বলা হয়? ই বর্জ্য। পরবর্তী প্রশ্ন, ধান উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে। তাহলে কোন লিখবে? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। পরবর্তী প্রশ্ন, উপগ্রহ চিত্র প্রস্তুত করে ড্যাশ সংস্থা। তাহলে লিখবে কি ইসরো। তাহলে এখানে যে শূন্যস্থান পূরণগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, 2.3-এর দাগে প্রশ্ন দেখো বলা আছে, একটি বা দুটি শব্দ উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে বলা আছে। তো এই প্রশ্নটার উত্তর তোমাদের যদি কেউ জানা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরবর্তী প্রশ্ন দেখো, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত? উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত? তাহলে সেটা হবে 6.5 ডিগ্রি পার সেন্টিগ্রেড পার কিমি, অর্থাৎ প্রতি কিলোমিটার। উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত? পরের প্রশ্নেই পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠস্থ কোনো বস্তুর উপর জলবিন্দু রূপে জমা হলে তাকে কি বলে? তাহলে তাকে কি বলা হয়? শিশির বলা হয়। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে, দেখো যে একটি কঠিন সংক্রামক বর্জ্যের উদাহরণ দাও। একটি কঠিন সংক্রামক বর্জ্যের উদাহরণ লিখবে ইনজেকশনের সিরিঞ্জ। ইনজেকশনের সিরিঞ্জ, অর্থাৎ সেটা ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি 2.3.5 সেটা বলা হয়েছে যে হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে? হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে? সেটা হবে তামিলনাড়ু। এর পরবর্তী যে প্রশ্ন, আচ্ছা এটা হবে কি তামিলনাড়ু। পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া আছে, যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কি শস্য বলে? তাহলে তাকে কি শস্য বলা হয়? তাকে খারিফ শস্য বলা হয়।
খারিফ শস্য বলা হয়। পরবর্তী প্রশ্ন, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলিকে কি বলে? তাহলে সেটা লিখবে কি, তাল বলা হয়। পরবর্তী প্রশ্ন, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? সামুদ্রিক মাছের প্রধান খাদ্য প্লাঙ্কটন। তাহলে এর পরবর্তী প্রশ্ন দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। তো এটা হবে বারখান, সেটা হবে এটা বায়ুর সঞ্চয় কাজ। ক্রান্তীয় ঘূর্ণবাত, সেটা হবে ইয়াস। কেন্দ্রীয় কৃষি গবেষণাগার, সেটা এখানে হবে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার হবে পুষা। তাহলে এটা হবে পুষা। এর পরবর্তী প্রশ্ন, সিটি অফ জয়, সেটা হবে কলকাতা। তাহলে বাম দিক ডান দিক এভাবে মিলিয়ে নেবে তোমরা। আর এই যে পিডিএফগুলো আমরা আলোচনা করছি প্রশ্ন উত্তর, সেই পিডিএফ পেতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করতে পারো। আর এই যদি তোমরা সমস্ত পিডিএফ নিতে চাও, এবিটিএ এবং ফর্স্টারদের যে টেস্ট পেপার দেওয়া হয়, সেগুলো যে পেজগুলো আমাদের চ্যানেলে আলোচনা করা হবে, যতগুলো পেজ আমরা আলোচনা করব, সেই সমস্ত পেজের পিডিএফ যদি তোমরা নিতে চাও, সেটা তোমরা মাত্র 10 টাকাতে সেটা পেয়ে যাবে। তো তোমরা যদি সেটা নিতে চাও, অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নম্বর, এই নম্বরে যোগাযোগ করবে, তাহলে তোমরা সেটা সেখান থেকে নিতে পারবে। পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ গ, সেখানে বলা হয়েছে 3 দাগের প্রশ্ন 2 নম্বর করে দেওয়া, 6টা প্রশ্ন 12 নম্বর দেওয়া হয়েছে। এবং এই বিভাগ ঘ, সেখানে যে প্রশ্নগুলো আছে 3 নম্বর করে দেওয়া হয়েছে, 4টি প্রশ্ন 12 নম্বর দেওয়া হয়েছে। অথবা দিয়ে প্রশ্নগুলো আছে, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব নেক্সট পেজে। দেখো, প্রথম প্রশ্ন কী ছিল, ম্যানিওর পিট কি? তাহলে ম্যানিওর পিট কি? তাহলে সেটা তোমরা লিখবে, ম্যানিওর পিট ভারতের গ্রামাঞ্চলে বর্জ্য সংগ্রহ বা বর্জ্য ব্যবস্থাপনার তেমন আধুনিক ব্যবস্থা নেই, তাই যত্রতত্র বর্জ্য নিক্ষেপ করার ফলে পরিবেশ দূষণ ঘটে। এই সমস্যা সমাধানের জন্য ম্যানিওর পিট নামক নতুন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এর যে প্রক্রিয়া, সেটা তোমরা এই অবধি লিখবে। বিপজ্জনক বর্জ্য কী? সাধারণত যে সকল বর্জ্য মানুষ, প্রাণীজগৎ ও উদ্ভিদ জগতের পক্ষে ক্ষতিকর, বিস্ফোরক, ক্ষয়কারী, অগ্নিসঞ্চারক ও পরিবেশের অবক্ষয়ের জন্য দায়ী, তাদেরকে বিপজ্জনক বর্জ্য বলে। তাহলে ভারী ধাতু যেমন এগুলো লিখবে। তারপরে পরেরটা, বিস্ফোরক, ক্ষয়কারী পদার্থ, জৈব পদার্থ, তেজস্ক্রিয় এবং অগ্নিসঞ্চারক, সেটা এগুলো লিখবে। এরপরে বৈশিষ্ট্য, তোমরা 3টে বৈশিষ্ট্য লিখতে পারো। পরবর্তী প্রশ্ন, দুন বলতে কী বোঝো? সংজ্ঞা লিখবে, শিবালিক ও হিমালয়ের মাঝে সৃষ্ট নিম্ন উপত্যকাকে দুন বলে। এর উৎপত্তি কীভাবে হয়, সেটা তোমরা লিখবে। এবং এর কয়েকটা বৈশিষ্ট্য তোমরা লিখবে। এই উপত্যকাগুলি সংকীর্ণ অর্থাৎ দীর্ঘ কিন্তু অল্প প্রশস্ত হয়, এগুলি প্রায় সমতল উপত্যকা। এই বৈশিষ্ট্যগুলো এবং উদাহরণ তোমরা একটা দেবে পারলে। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, ল্যাটেরাইট মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য লেখো। তাহলে লিখবে, এই মাটি গাঢ় লাল বর্ণের, যার স্থানীয় নাম মোরাম। এই মাটির গঠন বড় দানাযুক্ত মৌচাকের মতো। এবং 3 নম্বর কী লিখবে? 3 নম্বরে তোমরা লিখবে যে বালির পরিমাণ বেশি হওয়ায় এই মাটির জল ধারণ ক্ষমতা কম। ল্যাটেরাইট মাটি অনুর্বর প্রকৃতির হয়। অম্লধর্মী পেডালফার শ্রেণীর এই মাটি অপরিণত স্তরযুক্ত হয়। এই মৃত্তিকায় চুন, পটাশ, ফসফরাস ও নাইট্রোজেন কম থাকলেও লোহার পরিমাণ অনেক বেশি। পরবর্তী প্রশ্ন কি, মিলেট বলতে কী বোঝো? উষ্ণ ও শুষ্ক অঞ্চলের নিকৃষ্ট শ্রেণীর ক্ষুদ্রাকার নিরেট দানাশস্যকে একত্রে ইংরেজিতে মিলেট এবং বাংলায় এটা জনার বলে। প্রকারভেদ লিখবে, মিলেট প্রধানত 2 প্রকার, বৃহৎ দানার মিলেট জোয়ার বাজরা, আর ক্ষুদ্র দানার মিলেট সেটা হবে রাগি। বৈশিষ্ট্যগুলি লিখবে, অত্যন্ত শুষ্ক পরিবেশে মিলেট জন্মাতে পারে। বিভিন্ন মৃত্তিকায় যেমন উর্বর পলিমাটি, রেগুর মাটি, এমনকি অনুর্বর মাটিতেও মিলেট জন্মাতে পারে। ধান ও গমের পর মিলেট জাতীয় শস্য প্রধান খাদ্যশস্য। আর 4 নম্বর লিখবে, আঞ্চলিক গুরুত্ব বেশি হলেও সারা বিশ্বে খাদ্যশস্য হিসেবে মিলেট গুরুত্ব পায়নি, তাই একে অরফান ক্রপস বলা হয়। এর ব্যবহার তোমরা লিখতে পারো, দু একটা উদাহরণ দেবে। যেহেতু 2 নম্বর দেওয়া আছে, এত বেশি না লিখলেও চলে। এখান থেকে বৈশিষ্ট্য 2-3টে বৈশিষ্ট্য লিখতে পারো, আর ব্যবহার একটা লিখতে পারো, উদাহরণ দেবে। পরবর্তী অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, ইমেল কি? তাহলে সংজ্ঞা তোমরা লিখবে, সাধারণ অর্থে ইমেল হলো ইন্টারনেট ব্যবস্থার সুযোগ নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে পাঠানো একটি বৈদ্যুতিন পত্র। এই ব্যবস্থার মাধ্যমে চিঠি আদান প্রদান করতে হলে প্রেরক ও প্রাপক উভয়েরই স্বতন্ত্র ইমেল আইডি থাকা আবশ্যিক। পৃথিবীর যে প্রান্ত থেকেই কোনো সংবাদ বা চিঠি বা আদেশ নির্দেশ পাঠানো হোক না হোক, তা যে ইমেল আইডির ঠিকানায় পাঠানো হবে, মুহূর্তের মধ্যে সেই ঠিকানায় পৌঁছে যাবে। অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে স্বল্প খরচে অল্প সময়ে নানাবিধ খবরাখবর পাঠানোর
অন্যতম মাধ্যম হলো ইমেল ব্যবস্থা। এর অর্থ লিখবে ইমেল কথাটির অর্থ হলো ইলেকট্রনিক মেল প্রেরণের মাধ্যম কি, এগুলো কোন কোন মাধ্যম থেকে পাঠানো যায়, এর সুবিধা কি, এখানে দেখো 4টে সুবিধা লিখবে। অসুবিধা তোমরা এখানে আরও 4টে অসুবিধা লিখবে। আচ্ছা এখানে কটা অসুবিধা দেওয়া আছে, 2টো অসুবিধা দেওয়া আছে, 2টোই লিখবে। এখানে যেহেতু 2 নম্বর দেওয়া আছে, এখান থেকে এত বেশি লেখার দরকার নেই, কারণ এখানে দেখো এই সংজ্ঞা লিখলে, অর্থ লিখলে, প্রেরণের মাধ্যমে সুবিধা, 2টো সুবিধা লিখলে, অসুবিধা 2টো লিখলে। এর পরবর্তী প্রশ্ন 3.4, সেটা বলা আছে দেখো জিও স্টেশনারি উপগ্রহ কি। সংজ্ঞায় লিখবে কি, যে সমস্ত কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর ওপর অবস্থিত কোনো একটি স্থানের সাপেক্ষে সামঞ্জস্য রেখে পৃথিবীর আবর্তন গতির সঙ্গে সমান গতিতে পৃথিবীর চারদিকে পরিক্রমণ করে, সেগুলিকে ভূসমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট বলে। এর বৈশিষ্ট্য তোমরা এখানে এগুলো দেওয়া আছে দেখো, আর এতগুলো বৈশিষ্ট্য তোমরা লিখবে। অথবা দিয়ে প্রশ্ন কি, মিলিয়ন শিট বলতে কী বোঝো, তাহলে মিলিয়ন শিট কী লিখবে, এত অবধি লিখবে, উদাহরণ দেবে। পেডিমেন্ট বলতে কী বোঝো, তাহলে পেডিমেন্ট মরু ও মরুপ্রায় অঞ্চলে পর্বতের পাদদেশের প্রস্তরময় ঈষৎ ঢালু বিস্তীর্ণ সমতল ভূমিকে পেডিমেন্ট বলে। এর অর্থ লিখবে বিজ্ঞানী জি.কে. গিলবার্ট 1882 সালে প্রথম পেডিমেন্ট শব্দটি ব্যবহার করেন। এর অর্থ পাহাড়ের পাদদেশ। উৎপত্তি কীভাবে হয় লিখবে, বৈশিষ্ট্য তোমরা এখানে যে 3টে বৈশিষ্ট্য লিখেছি লিখবে, উদাহরণ তোমরা দেবে। এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন ছিল হিমশৈল কি। সংজ্ঞা লিখবে, সমুদ্রে ভাসমান বরফের স্তূপ বা পাহাড়কে হিমশৈল বলে। আইস মানে বরফ এবং জার্মান শব্দ বার্গ এর অর্থ পাহাড় বা শৈল, অর্থাৎ আইসবার্গ শব্দের অর্থ হিমশৈল। এর সৃষ্টির কারণ লিখবে, বৈশিষ্ট্য তোমরা কয়েকটা বৈশিষ্ট্য এখানে লিখে দেবে। পরবর্তী প্রশ্ন ITCZ কাকে বলে। সংজ্ঞা লিখবে কি, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়ে পরস্পর মিলিত হয়। এই দুই বায়ুর মিলন অঞ্চলকে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCZ বলা হয়। অর্থ তোমরা লিখবে ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোন। এর অর্থ হলো আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। অবস্থান তোমরা লিখবে, এর বৈশিষ্ট্য তোমরা 2টো লিখবে। অথবা দিয়ে প্রশ্ন শৈবাল সাগর কি। সংজ্ঞায় লিখবে কি, সমুদ্রের মাঝের স্রোতহীন শান্ত শৈবাল বা আগাছাপূর্ণ অংশকে শৈবাল সাগর বা সারগাসো সমুদ্র বলে। অর্থ লিখবে সারগাসো শব্দটি পর্তুগিজ শব্দ সারগাসম থেকে এসেছে, যার অর্থ সামুদ্রিক আগাছা। এর নামকরণ লিখবে বিখ্যাত নাবিক ও নৌ পরিব্রাজক ক্রিস্টোফার কলম্বাস শৈবাল সাগরের নামকরণ করেন। সৃষ্টির কারণ তোমরা এখানে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘ, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো 3 নম্বর পরে প্রশ্ন দেওয়া হয়, 4টে প্রশ্ন উত্তর করতে হবে। দেখো এই প্রশ্নগুলো বিভাগ গ এবং ঘ, যদি 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন যদি তোমাদের না লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে, তাহলে আমরা শুধু MCQ এবং SIQ প্রশ্নগুলো আলোচনা করব। আর যদি তোমাদের লাগে তাহলে বলবে অবশ্যই, বিভাগ গ এবং ঘ পরবর্তী স্কুলগুলোতে আলোচনা করব, না হলে আমরা বিভাগ ক এবং খ শুধু আলোচনা করব। পরবর্তী প্রশ্ন দেখো, জিউগেন ও ইয়ারদাং এর মধ্যে পার্থক্য লেখো। তাহলে ইয়ারদাং এবং জিউগেন এর পার্থক্য লিখবে, অশিলার অবস্থান, উচ্চতা, আকৃতি, মস্তকদেশ, সক্রিয় সৃষ্টি প্রক্রিয়া, ঢাল, বায়ু প্রবাহের দিক এবং উদাহরণ, এগুলোর উপর ভিত্তি করে পার্থক্য তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন ছিল অথবা দিয়ে প্রশ্ন, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। তাহলে জেট বায়ুর প্রভাব এখানে তোমরা লিখবে। পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, এখানে বর্জ্য ব্যবস্থাপনায় 3R এর ভূমিকা লেখো। দেখো বর্জ্যের পরিমাণগত হ্রাস, এবং এর পরবর্তী যে প্রশ্ন, এর পরবর্তী হচ্ছে পুনর্ব্যবহার অর্থাৎ ইউজ, আর পুনরাবর্তন বা পুনর্নবীকরণ রিসাইকেল, আর প্রত্যাখ্যান করা অর্থাৎ রিফিউজ। তো এখানে দেখো 3R বলেছে, আমি ঠিক বুঝতে পারছি না, যদি 3টে R এর কথা বলা হয় তাহলে এখানে দেখো রিডিউস, রিউজ, রিসাইকেল এবং রিফিউজ, এই 4টে আছে। এখানে তোমরা সেখান থেকে 3টে লিখবে। আর এই গুরুত্ব এটা না লিখলেও চলে, এটা তোমরা এই অবধি লিখলেও হবে, এটা না লিখলেও চলে, আমি তোমাদের এক্সট্রা দিয়ে দিলাম, তোমরা এটা চাইলে পড়তে পারো এখান থেকে। এর পরবর্তী প্রশ্ন ছিল অথবা দিয়ে যে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো। তাহলে জৈব ভঙ্গুর বর্জ্য এটা, এবং জৈব অভঙ্গুর বর্জ্য, তার সংজ্ঞা, উৎপত্তি, প্রকৃতি, উপাদান, বিয়োজকের সঙ্গে সম্পর্ক, বিয়োজন ক্ষমতা, দূষণ, ব্যবস্থাপনা, প্রভাব এবং উদাহরণ, এগুলোর উপর ভিত্তি করে পার্থক্য এখানে দেখো দেওয়া আছে এতগুলো, 4টে-5টা পার্থক্য তোমরা লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল 4.3, ভারতে পূর্ববাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে কেন। তাহলে দীর্ঘ নদীপথ, অধিক সংখ্যক উপনদী, নিম্ন প্রবাহে মৃদু, এটা হবে ঢাল, নিম্ন প্রবাহে মৃদু ঢাল, স্পেলিং ঠিক করবে। অগভীর মহিষপান। এবং পরবর্তী প্রশ্ন দেখো সমুদ্র স্রোত, পরবর্তী অপশান সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের প্রভাব। তারপরে লিখবে পলিগঠিত নদীখাত এবং ক্ষয়কার্যজনিত পদার্থ। অথবা এই প্রশ্ন, ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো। তাহলে সড়কপথ এবং রেলপথ, তার বিষয়ে যানবাহন, গতিবেগ, প্রাথমিক ব্যয়, পরিবহন ব্যয়, দ্রব্যের
ওজন, বাণিজ্য, যাত্রী ও পণ্য পরিবহন, নিরাপত্তা, যাত্রী ওঠানামার স্থান এবং প্রসার, এগুলোর উপর দেখো ভিত্তি করে এখানে তুলনামূলক আলোচনা করা হয়েছে, সেগুলো লিখবে। পরবর্তী প্রশ্ন 4.4, উপগ্রহ চিত্রের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। তাহলে উপগ্রহ চিত্রের ব্যবহারের সুবিধাগুলি কি? তথ্য সংগ্রহ, নির্ভুল তথ্য, আচ্ছা এটা 3 নম্বর নয়, এটা হবে 3 আর এটা হবে 4। সাশ্রয়কর এবং রিমোট সেন্সিং এর অসুবিধা দূরীকরণ। আর পরবর্তী হচ্ছে কি, উপগ্রহ চিত্রের বিভিন্ন সুযোগ সুবিধা থাকলেও এই চিত্রের ব্যবহারে কিছু সীমাবদ্ধতা আছে। 1 নম্বর, উচ্চতা ও ব্যাপ্তি নির্ণয়ে অসুবিধা, সমীক্ষাগত অসুবিধা, এটা হবে ন্যায়বহুল নয়, ব্যয়বহুল। এর পরবর্তী প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে সেটা কি, যে ব্যবহারের জটিলতা, এগুলো লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি, অথবা দিয়ে প্রশ্ন, টিসিসি এবং এফসিসি এর মধ্যে পার্থক্য দেখো। ট্রু কালার কম্পোজিশন, ট্রু কালার কম্পোজিট, আর দেখো ছদ্ম কালার, এটা প্রকৃত কালার এবং এটা ছদ্ম কালার, সেটা হচ্ছে ফলস কালার কম্পোজিট, এফসিসি। তাহলে এটা টিসিসি এবং এটা এফসিসির মধ্যে পার্থক্য। রং এর ব্যবহার, চিত্রের প্রস্তুতি, অসুবিধা, গোপনীয়তা এবং ব্যবহারিক গুরুত্ব, এগুলোর ভিত্তি করে পার্থক্য লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, আমাদের ভূগোলের যে 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারের বিভাগ ক, খ এবং গ আর ঘ 4টি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।